বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থে, বাংলাদেশ রাষ্ট্রের ভয়াবহ ভয়াবহ দুটি সংবাদ আমরা বিদেশি মিডিয়া থেকে পেয়েছি। একটা হলো বাংলাদেশ ব্যাংকের যে $800 কোটি লুট হয়ে গিয়েছিল, সেইটা আমরা খবর পেলাম ফিলিপিন্স থেকে। এখন বাংলাদেশ থেকে কি কি যেতে পারে, একটা ব্যাখ্যা আমরা পেলাম যে সেটা হলো গার্মেন্টস গিয়েছে। তো আমরা জানি গার্মেন্টস তো মূলত শিপিং হয়, শিপিং লাইন্সের মাধ্যমে এগুলো যায়। ইয়েস, ফ্লাইটে, কার্গো ফ্লাইটেও কিছু যেতে পারে, কিন্তু সেই জন্য তো ডেজিগনেটেড, যেগুলো সাধারণত চিপ ফ্লাইট, যে আজকে আওয়ামী লীগ, মোসাদ এবং রয়ের পরামর্শে বাংলাদেশ চালাচ্ছে, এই কথা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। কারণ তাদের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কে তারা ইন্টেলিজেন্স, যে এক্সচেঞ্জ অফ ইন্টেলিজেন্স, সেটা হতেই পারে, সেটা হয়ে থাকতে পারে। যে ন্যাশনাল এয়ারলাইন্স আমি যতটুকু দেখলাম, সেটা আমেরিকান রেজিস্টার্ড কার্গো ফ্লাইটস, এবং এইটা তেল আবিব থেকে বাংলাদেশে সরাসরি দুইটা ফ্লাইট এসছে, এবং এই দুইটি ফ্লাইটের ফ্লাইট নাম্বার সবকিছু এখন আমরা জানি, এবং এখান থেকে আবার টেক অফ করে চলে গেছে, একটা দুবাই গেছে আর একটা ইউরোপে গেছে, এরকম একটা বক্তব্য আমরা পেলাম। এখন বাংলাদেশের সরকারি সংস্থাগুলা, এই বেমিসেক, বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ, যে 100% অথেন্টিকেটেড তথ্য দিয়েছে, এইটা এখন বিশ্বাস করতে অনেকের কষ্ট হয়। কারণ আমাদের সরকারি সংস্থাগুলা মিথ্যা তথ্য দেয়, মিথ্যা তথ্য প্রচার করে, কাভার আপ করে, এটা একটা ফ্যাক্ট। সো আমি এই কথার সাথে একমত যে বেসামরিক বিমান কর্তৃপক্ষ সঠিক তথ্য দিতে পারে, নাও দিতে পারে। এইটা হয়তো ভবিষ্যতে যদি মিথ্যা বলে থাকে, ভবিষ্যতে এইটা বের হবে। আমরা যে একটা অবস্থার ভিতর থেকে এখন যাচ্ছি, এইটার অনেকগুলো ডাইমেনশন আছে। একটা ডাইমেনশন হলো যে সঠিক তথ্য বাংলাদেশের মিডিয়া থেকে পাওয়া অত্যন্ত দুষ্কর। কারণ বাংলাদেশে আগে বিটিভি ছিল একটা, এখন বিটিভি হচ্ছে 40টা। কারণ যে মিডিয়া হাউসগুলো আছে তারা কোনো না কোনো ভাবে সরকারের নিয়ন্ত্রণে থাকে। কারণ এই মিডিয়ার প্রধান কাজ হলো, বাংলাদেশের মিডিয়া যেগুলো রয়েছে, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াস, তারা প্রত্যেকে একটা বিজনেস হাউস মেনটেন করে, এবং বিজনেস পার্সন, এই বিজনেস হাউসগুলা কোনো না কোনো ভাবে সরকারের নিয়ন্ত্রণ থাকে। সরকার ইচ্ছে করলে তাদেরকে টুইস্ট করতে পারে। এবং আমার প্রধানমন্ত্রীর একটা বক্তব্য মনে আছে, তিনি কোনো মিডিয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আমি লাইসেন্স দিয়েছি, অথচ তারা আমাকে সমালোচনা করে। তারপর থেকে কিন্তু সরকারের সমালোচনা কমে গেছে। তো বাংলাদেশের মিডিয়ার, যেটাকে ফোর্থ স্টেট বলে, অন্যতম দুর্বলতা হলো তারা জনস্বার্থে, দেশের স্বার্থে, সুশাসন ন্যায় বিচারের স্বার্থে হার্ডলি কোনো নিউজ প্রচার করে। সাধারণত কোনো নিউজ এখান থেকে পাওয়া যায় না। বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থে, বাংলাদেশ রাষ্ট্রের ভয়াবহ দুটি সংবাদ আমরা বিদেশি মিডিয়া থেকে পেয়েছি। একটা হলো বাংলাদেশ ব্যাংকের যে $800 কোটি লুট হয়ে গিয়েছিল, সেইটা আমরা খবর পেলাম ফিলিপিন্স থেকে। আর বাংলাদেশে ক্যাপাসিটি চার্জের নামে আপনার আদানি গ্রুপের সাথে যে চুক্তি করেছে, সেই চুক্তির মাধ্যমে যে বাংলাদেশ লুটপাট হচ্ছে, প্রতি বছর 10,000 কোটি টাকা চলে যাচ্ছে ইন দ্য নেম অফ ক্যাপাসিটি চার্জ, সেই খবরটা আমরা জানলাম ওয়াশিংটন পোস্টের মাধ্যমে। ফলশ্রুতিতে এবং ইভেনচুয়ালি এমন হয়েছে যে বাংলাদেশের কোনো তথ্য আমরা বাংলাদেশের কোনো মিডিয়া থেকে পাবো, সেই আশা এখন দুরাশায় পরিণত হয়েছে। তাহলে এই কার্গো বিমানে কি আসতে পারে এবং কি যেতে পারে? একটা আমাদের আবু বকর ভাই বললেন যে এরা মিলিটারি আর্মামেন্টস ট্রান্সপোর্টেশনের জন্য ব্যবহার হয়, এইটা তাদের ওয়েবসাইটে দেওয়া আছে। হতে পারে যে এখানে মিলিটারি আর্মামেন্টস আসছে, অথবা স্পাই ওয়্যার আসছে, যেটা আমরা আল জাজিরার মাধ্যমে জেনেছি যে কোম্পানি, হাঙ্গেরিয়ান কোম্পানি ব্যবহার করে মূলত আপনার ইসরায়েলি স্পাই ওয়্যার বাংলাদেশে এখন ব্যবহার করা হয়, এবং সেই যে স্পাইগিরি করা হয়, এগুলা বিরোধী দল এবং ভিন্ন মত
দমানোর জন্য, ভিন্ন মত এবং তাদেরকে নির্যাতন এবং টর্চার করার জন্য এগুলো ব্যবহার করা হয়। এবং আপনি জানেন যে বাংলাদেশে কোন লোক, সেন্সিটিভ কোন লোক এখন টেলিফোনে সাধারণত রুটিন কথা বলে। আমরা টেলিফোনে তেমন কোনো কথা বলি না, কারণ আমি যেহেতু মিলিটারিতে ছিলাম 20 বছর, আমরা জানি আমাদের এই ফোন যে অ্যাপসি ব্যবহার করেন কেন, ওটা ওই ঢুকাইয়া রাখছে। কোথায় ঢুকাই রাখছে বুঝছেন? যে মনিটর করে, মনিটরের যন্ত্রে। এই আপনি কোনো প্রাইভেসি, রাইট অফ প্রাইভেসি বলতে এখানে কিছু নাই। ইয়েস, ইন্টেলিজেন্স সংস্থা করতে পারে, কিন্তু আপনি এই আমাদের মতো ছোট মানুষের টেলিফোন কনভারসেশনও আপনি করবেন। ওই আমরা যখন কোনো কথা বলি, আমাকে এক গোয়েন্দা অফিসার বলে আপনি অমুকের বিরুদ্ধে কথা বলছেন, অমুকের বিরুদ্ধে কথা বলছেন, মানে সবাই জানে, এটা রুটিন ম্যাটার, সবাই জানে। তো যার জন্য আমরা টেলিফোনে ওই যতটুকু বলতে পারি সেই কথা বলি, অর্থাৎ কেউ বলে না টেলিফোনে এখন কেউ কথা বলতে পারে না। সো স্পাইওয়্যার আনতে পারে। আর কি কি আসতে পারে আপনি মনে করেন? যে সেখান থেকে আপনার এই যে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, এখন আমরা শুনলাম অনেকের টাকা যে দেশে পাচার করেছে সেইখানে হয়তো ফ্রিজ হয়ে যেতে পারে। তাহলে এই বিদেশের এই টাকাগুলো আমেরিকা থেকে তেল আবিব হইয়া বাংলাদেশে এই টাকাগুলো ফেরত আনতে পারে রাতের আধারে। টাকা যদি ফেরত আসে, ওয়েলকাম। এই খবরটা হয়তো আমরা ভবিষ্যতে পাইতে পারি এই কোন বিদেশি সংবাদ মাধ্যমের মাধ্যমে। টাকা যদি আসে, এই যে টাকা লুটপাট করছে, তাহলে এরকম 10টা ফ্লাইট আসুক প্রতি রাত্রে, কোনো অসুবিধা নেই, আমরা তাহলে বেঁচে যাই। আবার এমন হতে পারে এখান থেকে অস্ত্র আসতে পারে। তা এখানে যদি অস্ত্র আসে, সেই অস্ত্রগুলো কোথায় যাবে? অস্ত্রগুলো এমন হতে পারে এখান থেকে এই এই ভারতে পাঠাতে পারে শর্ট করার জন্য, কোথাও কাটাতে পারে। এটা যদি ভবিষ্যতে কোনোদিন সত্য বের হয় তখন আমরা জানবো। এখন বাংলাদেশ থেকে কি কি যেতে পারে, একটা ব্যাখ্যা আমরা পেলাম যে সেটা হলো গার্মেন্টস গিয়েছে। তো আমরা জানি গার্মেন্টস তো মূলত শিপিং হয়, শিপিং লাইন্স এর মাধ্যমে এগুলো যায়। ইয়েস, ফ্লাইটে, কার্গো ফ্লাইটেও কিছু যেতে পারে, কিন্তু সেই জন্য তো ডেজিগনেটেড যেগুলো সাধারণত চিপ ফ্লাইট, এই আফ্রিকার ফ্লাইট যেগুলা অথবা এশিয়ান যে কার্গো ফ্লাইট, এইগুলা তারা প্রেফার করে যাতে কস্ট কম হয়। আমেরিকান যে ন্যাশনাল এয়ারলাইন্স, এর কস্ট তো অপেক্ষাকৃত অনেক বেশি হবে। তো ধরে নিলাম এটা। এখন অস্ত্র যে বাংলাদেশ থেকে গিয়েছে, যেটা আবু বকর ভাই যেটা মানে আমাদের সামনে আনলো, আমি জানি না এটা কতটুকু সত্য। অস্ত্র যাওয়ার একটা প্রেক্ষাপট কি হতে পারে? যে ভারতের অনেক নাগরিক ইসরায়েলের পক্ষে, প্যালেস্টাইনের বিপক্ষে এখন যুদ্ধ করছে অনেকে, এটা তো নিউজে আসছে। তাহলে এমন হতে পারে যে এইখান থেকে ভারত ডাইরেক্ট পাঠাতে পারছে না, ভারতের মিডিয়া এখনো একটু সরব, তাহলে এই লুকোচুরি কইরা বাংলাদেশ থেকে হলেও হতে পারে। আর কি হতে পারে? আর যেটা হতে পারে যে ব্যাংক লুটেরা যারা, এই ব্যাংক লুটেরারা এই যে এইটা সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসছে যে যে টাকাগুলো যে চুরি করেছে, এই টাকাগুলো এখন ওইভাবে পাচার করতে পারছে না, হুন্ডি টুন্ডিতে ডিফারেন্স হচ্ছে। তো তারা এই টাকাগুলো এখান থেকে এই ফ্লাইটের মাধ্যমে পাচার করছে। আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের ভল থেকে সব সোনা চুরি হয়ে গেছে, দিনাজপুর থেকে সব কয়লা চুরি হয়ে গেছে। তাহলে এর মাধ্যমে ওই সোনাগুলো যেতে পারে, তারপরে কয়লা যেতে পারে। আপনি জানেন যে আমরা জেনেছি যে একবার একটা সরকারি ট্যুরে ফ্লাইট যাবে লন্ডন, গেল ফিনল্যান্ড হয়ে। তো সেইটা নিয়ে কেন ফিনল্যান্ড হয়ে গেল সেটা নিয়ে কিন্তু অনেক আলোচনা আসছে। তো তাহলে এই বাংলাদেশ থেকে টাকা আসতেও পারে, টাকা ওইখানে হজম করতে পারছে না, আবার টাকা যাইতেও পারে। এই টাকার সাথে আরো অনেক কিছু যেতে পারে। তো এইটার সাথে এটাকে আবার অনেকে ব্যাখ্যা করছে বোধহয় এই সরকার পতন হয়ে যাচ্ছে, এখন তাদের যে লুটতরাদের যে টাকা, সেই টাকা এখন পাচার করতেছে। তো অনেক কিছু হতে পারে। আই হোপ যে এইটা নিয়ে একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট হবে, অ্যাকচুয়ালি হোয়াট হ্যাজ গন। যে জুলকারনাইন সায়ার যে এই রিপোর্টটা লিক করে, মানে যে স্ট্যাটাস দিছে এবং যার মাধ্যমে এই খবরটা আসছে, সে নিশ্চয়ই আরো ইনভেস্টিগেশন করবে এবং আমরা এক সময় সত্য জানতে পারবো। যেহেতু কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে, যেহেতু এটা তেল আবিব থেকে ডাইরেক্ট ঢাকায় আসছে। আর একটা জিনিস আমরা দেখলাম যে আগে আমাদের পাসপোর্টে একটা স্ট্যাম্পিং থাকতো, ওয়াল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল।
সেইটা যখন উঠিয়ে দিল, সেই উঠিয়ে দেওয়াটা তো কারোর সাথে আলাপ করে নাই, পার্লামেন্টও আলাপ হয় নাই, একটা আরবিট্রারি সিদ্ধান্তের মাধ্যমে সেইটা উঠিয়ে দিল। উঠিয়ে দেওয়া মানে হলো যে এক ধরনের ট্যাসিট ডিপ্লোমেসি থাকলেও থাকতে পারে। এবং আমরা জানি যে বাংলাদেশে অনেকে যে সেখানে দেখা টাকা করে আসছে, দেখা সাক্ষাৎ হয় অনেকের সাথে, পেপার পত্রিকা আসে। এখন বাংলাদেশের উপরে ইসরায়েলের একটা প্রভাব সৃষ্টি হয়েছে। এই প্রভাবটা 2009 সালে পরে থেকে, যেহেতু আওয়ামী লীগ সরকার গণতন্ত্র নির্বাসনে পাঠিয়ে ভারতের বদন্যতায় ক্ষমতা কন্টিনিউ করছে, জনগণের ম্যান্ডেট ব্যতীত, সেইখানে ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক হরিহরাত্মা, অত্যন্ত ভালো সম্পর্ক। এবং এই সম্পর্কের কারণে অনেকেই এটা আর্গু করে যে আজকে আওয়ামী লীগ মোসাদ এবং রয়ের পরামর্শে বাংলাদেশ চালাচ্ছে। এই কথা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না, কারণ তাদের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কে তারা ইন্টেলিজেন্স, যে এক্সচেঞ্জ অফ ইন্টেলিজেন্স, সেটা হতেই পারে, সেটা হয়ে থাকতে পারে। তো অনেক কিছুই হতে পারে, যার জন্য এই যে বাংলাদেশের যে গণতন্ত্রহীনতা এবং বাংলাদেশে যে যে একটা যেভাবে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, এইটা দেশের জন্য এবং জনগণের জন্য ভালো কিছু হয়নি এবং হবেও না। এবং সেই কারণে এক সময় না এক সময় ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ দাঁড়াতে বাধ্য হবে। আপনি চালাই যেতে পারবেন অনেকদিন এভাবে চালাতে পারবেন, কিন্তু সত্য এক সময় প্রকাশ হবে। আর ওই যে কথাটা বললো যে হার্নিয়ের 3 নাতি এবং ছেলে মারা গেল, অ্যাকচুয়ালি বাংলাদেশে যে একটা আন্দোলন হওয়া উচিত ছিল সেটা কিছুই হয় নাই। আমরা আরো প্যালেস্টাইনের মানুষের পক্ষে দাঁড়ানো উচিত ছিল, যে ওই ব্ল্যাক লাইফ ম্যাটার্স যেরকম একটা স্লোগান আসছিল, আমরা মনে করি যে প্যালেস্টাইন লাইফ ম্যাটার্স। এই প্যালেস্টাইনকে এখন পাখির মতো তারা স্বীকার করছে। একবিংশ শতাব্দীতে এর চেয়ে নিকৃষ্ট গণহত্যা বলতে আর কিছু হতে পারে না। ইসরায়েলি সৈনিকরা স্পেশালি নারী এবং শিশুদের পাখির মতো হত্যা করছে। হাসপাতালে, যত হাসপাতাল, প্রত্যেকটা হাসপাতালে তারা ধ্বংসলীলা চালিয়েছে। এবং এই জায়গাটায় আমরা আমেরিকাকে সমালোচনা করি যে আমেরিকান ফরেন পলিসি, নিকৃষ্ট ফরেন পলিসি তারা ফলো করে ইন রিগার্ডস টু ইসরায়েল। এবং সেইখানে তেহরানের সাথে ইসরায়েলের যে টেনশনটা এখন অনগোয়িং, এই টেনশনটা কোথায় লিড করে, আই হোপ শান্তি এবং স্থিতি অবস্থা বজায় থাকুক। কিন্তু তারা যেখানে খুশি সেইখানে, যে সিরিয়ায় তাদের এম্বাসিতে অ্যাটাক করলো, সো তেহরান হ্যাজ এ রাইট টু রিটালিয়েট। তেহরান হ্যাজ এ রাইট টু রিটালিয়েট আমি মনে করি। এবং আমরা পেপার পত্রিকায় দেখতে পাচ্ছি যে আমেরিকাও বলে যে ইয়েস, যুদ্ধ মানে একটা অ্যাটাক, একটা অ্যাসল্ট, একটা রিটেলিয়েশন বোধ হয় ইজ এ রিয়ালিটি, এরকম খবর বেরিয়েছে। তো আজকে বিশ্ব মানবতা যেভাবে দাঁড়িয়েছে প্যালেস্টাইনের পক্ষে, আমরা দাঁড়াতে পারি নাই। খোদ জিউস আপনার আলাস্কা থেকে, আপনার সেই লস অ্যাঞ্জেলেস থেকে সিডনি পর্যন্ত তারা রাস্তায় নেমেছে, লক্ষ লক্ষ মানুষ। কিন্তু আমরা এখানে মুসলমান সংখ্যালঘু দেশ হয়ে আমরা ওরকম কিছুই করতে পারি না। এটা আমাদের জন্য একটা লজ্জা। তো এই পর্বে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।